নমস্কার, আমার নাম সৌদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 10 এর চ্যাপ্টার 5 অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই চ্যাপ্টারটা আমরা সবাই বলতে গেলে ক্লাস 7 এ করে এসেছি, ঠিক আছে? তাই আমাদের অনুপাত সমানুপাতের একটা বেসিক নলেজ আশা করি আছে, ঠিক আছে? তাও আমি হালকা করে তোমাদের একবার বলে দিচ্ছি। ধরো আমি বললাম যে এ 8 আর বি 6, তাহলে এ আর বি হচ্ছে দুটো ধরো বাস্তব সংখ্যা। এদের অনুপাত যদি আমি যদি বলি এ ও বি এর অনুপাত কত, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এ আর বি এর অনুপাত বলে এ ইস টু বি, মানে হচ্ছে এর জায়গায় কত হবে 8 ইস টু 6। এটা আশা করি তোমরা পড়ে এসছো, জানো। আচ্ছা, এই ইস টু মানে কিন্তু তোমরা জানো তো এ বাই বি, এ ইস টু বি এটা অনুপাত হিসেবে আমরা লিখি, কিন্তু এটার মানে কিন্তু এ বাই বি, মানে কত হবে 8/6, তাই তো? 8/6। তাহলে এবার দেখো এখানে এমন সংখ্যা আছে যে কাটাকুটি যাবে, ঠিক আছে? কাটাকুটি করবো আমরা এমন একটা সংখ্যাতে কাটবো যাতে দুটোকেই কাটায়, এত দূর অবধি কাটবো যাতে কাটা বন্ধ হচ্ছে, তত দূর অবধি কাটবো। কি করে এবার বুঝবো তোমরা? দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে, 2 দিয়ে কাটা হবে। আচ্ছা, 2 দিয়ে কেটে দিই, এটাকে 4 দে, এটাকে 3 দে, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এবার দেখো এই সংখ্যাটাকে কি আর কোনো সংখ্যাতে কাটা যাবে? কারণ এখানে 4 আছে, এখানে 3 আছে, আর কাটা যাবে না। তার মানে উত্তরে যাবে a ইস টু বি সমান সমান 4 ইস টু 3। দেখো তোমাদের বোঝানোর জন্য আমি বললাম a এর মান 8 বলে দিচ্ছে, b এর মান 6 বলে দিচ্ছে। তাহলে a আর b এর অনুপাত বললে তার মানে কি করতে হবে? a বাই b 8/6, ঠিক আছে? এখান থেকে কাটা করে 4 ইস টু 3 বেরোলো। তার মানে আমরা লিখতে পারি এই বাই মানেই হচ্ছে ইস টু, ঠিক আছে? তাহলে a ইস টু b সমান সমান 4 ইস টু 3। বুঝে গেল? এটা হচ্ছে অনুপাত, যেটা তোমরা ক্লাস 7 এ পড়ে এসেছো। এবার আমাদের এই চ্যাপ্টারে কি বলেছে? এই চ্যাপ্টারে আমাদের বলেছে যে এই যে অনুপাত, এই অনুপাতের অনেকগুলো টাইপ হয়, ঠিক আছে? তোমাকে একটা অনুপাত বলেছে, সেই অনুপাতটা কোন টাইপের মধ্যে পড়ে সেটা তোমাদের বুঝে বের করতে হবে, বা তোমাদের বলে দেবে এই অনুপাতে তোমাদের এই অনুপাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? অনেকগুলো ভাগ আছে, আমি এক এক করে তোমাদের বলছি। দেখো এ ইস টু, মাথা রাখো, ঠিক আছে? এ ইস টু বি, ঠিক আছে? এ ইস টু বি এই যে অনুপাত, এই ইস্টুর এই আগের যে পদটা এ, এটাকে কি বলে? আর এই যে বি এই পদটাকে কি বলে? দুটো পদ ইস্টুদের দেওয়া আছে। এ পদটা কি? আগের পদ, এটাকে বলা হয় হচ্ছে পূর্ব পদ, ঠিক আছে? মাথা রাখবে। ইস্টু আছে যেটা আগে আছে, ঠিক আছে? সেটাকে বলা হয় পূর্ব পদ। পূর্ব মানে আগে ধরো, তাহলে পূর্ব পদ, এইভাবে মনে রাখবে। এই যে বিটা আছে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে উত্তর পদ। এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে। একটা অনুপাত যখন আমরা লিখি a ইস টু b, তাহলে এর ইস্টুর আগে এ আছে, তাহলে সেই এটাকে ধরো আমরা বলবো পূর্ব। ইস্টুর আগে যদি 2 থাকে তাহলে 2 হচ্ছে পূর্ব পদ, b সেটাকে আমরা বলবো উত্তর পদ। b এর জায়গায় ধরো 3 আছে, তাহলে 3টা হচ্ছে উত্তর পদ, ঠিক আছে? তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। দেখো তোমাদের আমি বললাম 2 ইস টু 3, তাহলে এই যে দুইটা, এই দুইটা কি? পূর্বপদ। আর তিনটা হবে হচ্ছে উত্তরপদ। বোঝা গেল? এই দুটো সবার প্রথমে তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এবার তোমরা দেখো, হ্যাঁ এবার দেখো এখানে a is to b বলেছে, সরি a is to b বলেছে ধরো, ঠিক আছে? যদি a সমান সমান b হয়, ঠিক আছে? তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে সাম্যানুপাত। বোঝা গেল? a is to b দেওয়া আছে একটা, সেখানে যদি a আর b এর মান সমান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সাম্যানুপাত। কিন্তু a নট ইকুয়াল টু b, মানে ধরো a আর b সমান না, তাহলে সেটাকে কি বলে? বৈষম্যানুপাত। বুঝা গেল? a is to b দেওয়া রয়েছে, a আর b এর মান যদি সেম হয় তাহলে সেটাকে বলবো আমরা সাম্যানুপাত। আর a যদি b এর মান এক না হয় তাহলে কি বলবো? ওটা বৈষম্যানুপাত, ঠিক আছে? ধরো তোমাকে বলেছে 2 is to 2, তাহলে a এর মান উত্তর কোনটা? এই উত্তর পদ কোনটা? পিছনেরটা। আর পূর্বপদ সামনেরটা, দুটোর মানে একই তো 2, তাহলে এটা হচ্ছে কি? সাম্যানুপাত। বোঝা গেল? এই 2:2টা কি?
সাম্যানুপাত। এবার তোমাকে ধরো বলে দিল 2:3, তাহলে এখানে পূর্বপদ কোনটা? 2, আর উত্তরপদ কোনটা? 3। তাহলে বলেছে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান না হয় তাহলে সেটাকে কি বলবো? বৈষম্যানুপাত। তাহলে 2:3 দুটোর মান আলাদা, তাই জন্য এটা a নট ইকুয়াল টু b, তাহলে বৈষম্যানুপাত হয়ে যাচ্ছে। তাহলে 2:3 টা কি? বৈষম্যানুপাতের মধ্যে পড়ছে। বোঝা গেল? এই একটা টাইপ গেল। এর পরের টাইপটা দেখো, খুব গরম পড়ে যাচ্ছে। সাম্যানুপাত বৈষম্যানুপাত আমরা বুঝলাম। এবার কি বলছে? এবার ধরো বলছে তোমাদের গুরু অনুপাত লঘু অনুপাত। ওয়ার্ড গুলো মাথায় রাখবে, গুরু অনুপাত লঘু অনুপাত। দেখো a:b মানে কি? a/b, তাই তো? a:b মানে হচ্ছে a/b। আরেকটা লিখে দিলাম, এই a/b যদি 1 এর থেকে বড় হয় তাহলে সেটাকে বলা হচ্ছে যদি a/b, a:b কে আমরা লিখতে পারি a/b, সেটা যদি 1 এর থেকে বড় হয় মান, তাহলে সেটা হচ্ছে গুরু অনুপাত। আর a/b এটার মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সেটাকে কি বলবো আমরা? লঘু অনুপাত। ঠিক আছে? এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটু অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখো, আশা করি দেখতে হবে। আচ্ছা, তাহলে দেখো a:b বলে দিচ্ছে a/b, এটার মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে গুরু অনুপাত। আর যদি a/b এটার মান 1 এর থেকে ছোট হয় তাহলে সেটাকে কি বলবো আমরা? লঘু অনুপাত। একটা উদাহরণ দিয়ে বুঝে, ধরো বলেছে 2:3, বুঝে গেল? তাহলে 2:3 কে কিভাবে আমরা লিখতে পারি? a কোনটা? 2, আর b কোনটা? 3, কারণ a পূর্বপদ, b উত্তরপদ। তাহলে লিখতে পারি আমরা 2/3। এবার এই 2/3 এটা 1 এর থেকে ছোট না বড় সেটা আমরা বুঝবো কি করে? সবসময় মাথা রাখবে যে ভগ্নাংশটা আমরা লিখবো, ঠিক আছে? আমি একটু মুছছি। আচ্ছা, ধরো একটা ভগ্নাংশ আমরা লিখলাম 2/3। এই উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যার থেকে ছোট হয় তাহলে সবসময় সেটার মান 1 এর থেকে ছোট হবে। ভালো করে বোঝো, একটা ভগ্নাংশের উপরের সংখ্যাটার মান যদি নিচের সংখ্যার থেকে ছোট হয় তাহলে সব সময় সেটার মান 1 এর থেকে ছোট হবে। আর যদি উপরের সংখ্যাটার মান নিচের সংখ্যার থেকে বড় হয় তাহলে সেটার মান সব সময় 1 এর থেকে বড় হবে। এটা ভালো করে আগে বোঝো। উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যার থেকে ছোট হয় তবে তার মান 1 এর থেকে ছোট, উপরের সংখ্যাটা যদি নিচের সংখ্যার থেকে বড় হয় তার মান হচ্ছে 1 এর থেকে বড়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো 3/2 1 এর থেকে বড়, তাহলে এটা কি? এটা হচ্ছে গুরু অনুপাত। বোঝা গেল? আর 2/3 এটা মান আমি কি বলবো? 1 এর থেকে ছোট, তাহলে এটা কি? লঘু অনুপাত। বোঝা গেল? আচ্ছা, তাহলে গুরু অনুপাত লঘু অনুপাত এই দুটো আশা করি বোঝা গেল। আচ্ছা, পরেরটা দেখি। এবার হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। সেই জিনিসটা কি? দেখো, ধরো তোমাকে একটা অনুপাত বলে দিচ্ছে a:b। a হচ্ছে পূর্বপদ, b হচ্ছে উত্তরপদ। এই দুটো কিন্তু তোমাদের প্রথমত মাথায় রেখে চলতে হবে। তাহলে a:b এটা একটা তোমাকে বলে দিচ্ছে। এবার যদি উত্তরপদ আর পূর্বপদ নিজেদের যে স্থান সেটা পরিবর্তন করে যে নতুন অনুপাতটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। যেমন a সামনে রয়েছে, b পিছনে রয়েছে, এটাকে ধরো আমরা উল্টে দিলাম, স্থান পরিবর্তন করবো। ঠিক আছে? কি করলে? স্থান পরিবর্তন। তাহলে বিটা সামনে চলে আসলো আর এটা পিছনে চলে গেল। তাহলে এখন বিটা পূর্বপদ হয়ে গেল আর এটা উত্তরপদ হয়ে গেল। এই যে অনুপাতটা আমরা পেলাম b:1, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে ব্যস্ত অনুপাত। এই b:1 এটা হচ্ছে নতুন অনুপাত, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। বুঝে গেল? যদি পূর্বপদ এবং উত্তরপদ তাদের
নিজেদের যে স্থান সেটা পরিবর্তন করে পারলে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। আর লাস্ট একটা রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত, ঠিক আছে, বা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি, প্রচুর গরম, মানে ফ্যান বন্ধ থাকে তো পুরো ঘেমে নাজেহাল অবস্থা। আচ্ছা, ধরো তোমাকে দুটো বা তিনটে বা চারটে, মানে দুই বা ততোধিক, একটার বেশি অনুপাত তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে, A:B আর C:D, এই দুটো অনুপাত বলে দিয়েছে। এই দুটো অনুপাতের যে দুটো বা তিনটে যে কটা অনুপাত বলে, সেই কটা অনুপাতের যে কটা পূর্বপদ আছে তাদের গুণফল, মানে তাদের গুণ করে যে গুণফলটা বেরোয় সেটাকে একটা পূর্বপদ, আর তাদের যে উত্তর পদগুলো আছে সেইগুলোকে গুণ করে একটা উত্তর পদ ধরাকে যে নতুন অনুপাতটা আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। কি করে দেখো, তোমাদের বুঝতে হবে, এই A:B এর মধ্যে পূর্বপদ কোনটা, A, আর C:D এখানে পূর্বপদ কোনটা, C। তাহলে আমি কি বলছি, দুটো বা তিনটে যে কটা অনুপাত দেবো থাকবে তাদের পূর্ব পদের গুণফল, তাহলে পূর্ব পদের গুণফল কত হবে, A × C, AC। এটাকে আমরা এবার টোটালে একটা পূর্ব পদ ধরবো, ঠিক আছে। আচ্ছা, এবার ইস্টু দিলাম, এবার এখানে উত্তর পদ কোনটা, B, আর এখানে উত্তর পদ B, তাদের গুণফল কত হবে, B, B। এবার এটাকে আমরা একটা উত্তর পদ ধরবো, তাহলে দুটো অনুপাতের মধ্যে দুটো অনুপাতের পূর্বপদের গুণফলকে একটা পূর্বপদ ধরলাম, আর দুটো অনুপাতের দুটো উত্তরপদকে গুণফলকে আমরা একটা উত্তরপদ ধরলাম। তাহলে যে নতুন অনুপাতটা পেলাম সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, ঠিক আছে, বা কি, বা ধরো এটাকে কি বলবো, যৌগিক বা মিশ্র। আজকে বহুত কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, হট করে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু করার নেই। মিশ্র অনুপাত, তাহলে অনুপাতের এতদূর আমরা বুঝলাম যে অনুপাতের এতগুলো নিয়ম আছে, এর মধ্যে থেকে এবার আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। এবার তাহলে তোমাদের আমরা এবার অঙ্কতে যাব, এবার আমরা অঙ্কতে যাবো, অঙ্কতে গিয়ে দেখবো কি কি অঙ্ক আছে সেগুলো পড়বো, ঠিক আছে। যেখানে বুঝবে না সেখানে আমাকে বলবে। দেখো, অনুপাত আমরা যখনই বের করবো, ঠিক আছে, ধরো এর মান একটা বলে দিলাম, যে সামথিং কিছু একটা, আর বি এর মান ধরো কিছু একটা বলে দিলাম। একটা উদাহরণ দিয়ে বলছি, মানে এ আর বি এর যখনই আমরা অনুপাত বের করবো, মানে A:B, এটা যখনই মানটা আমরা বের করব, তখন আমরা কি করব, এ আর বি এর মানটা সবসময় সমান করব, ঠিক আছে। ধরো বলে দিচ্ছি এর মান বলেছিল গ্রামে রয়েছে, গ্রামে একটা, আর বি এর মান বলে দিল কিলো প্লাস গ্রাম, মানে ধরো এর মান বললো 500 গ্রাম আর বি এর মান বললো হচ্ছে 2 কিলো 500 গ্রাম। তাহলে এই যে 2 কিলোটা রয়েছে, প্রথমত 2 কিলোটাকে আমরা গ্রামে আনবো, তাহলে হবে 2000 গ্রাম। তাহলে 2000 গ্রাম আর 500 গ্রাম মানে কত হলো, 2500 গ্রাম, ঠিক আছে। 2500 গ্রামকে 2 কিলো 500 গ্রাম আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা, যে একটা গ্রামে আছে, বাকি অপর যেটা আছে সেটাকেও গ্রামে নিয়ে আসে। এবার তুমি বলো যে আমি গ্রাম থেকে কিলোতে নিয়ে গেলাম না কেন, তো কিলোতে যদি আমি নিয়ে যাই তাহলে ভাগ করতে হবে, তাতে অনেক বড় আসবে, এমন না যে করা যায় না, কিন্তু তুমি কেন কঠিনটা করবে যদি তোমার কাছে সহজটা থাকে। তাহলে তুমি যদি কিলো থেকে গ্রামে আনো তাহলে তোমার সুবিধা হচ্ছে, কাটাকুটি করতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো, আস্তে আস্তে যখন তোমরা করবে A:B, যদি এখানে বলে দেয় যে 8:6, তাহলে তোমাদের সবসময় এই দুটো মানকে এমন অবস্থায় আনতে হবে যাতে আর ভাঙানো যাবে না। যেমন 8 আর 6 এটাই কিন্তু এখনো 2 দিয়ে কাটাকুটি যায়, তাহলে তোমাদের এমন জায়গায় আনতে হবে যেখানে আর কাটাকুটি যাবে না। দেখো 4:3, 2 দিয়ে ভাগ করার পর এটা মাস। এবার দেখো তুমি আর এক বাদে, এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে কাটাকুটি করতে পারবে, আর এক দিয়ে কাটাকুটি করলে বারবার এটাই আসবে, ঠিক আছে। তো এমন একটা পদ অব্দি আমাদের নিয়ে যেতে হবে যাতে আর ভাঙানো না যায়, ঠিক আছে, সেই পদটাকে। আর এক সময় করতে করতে তোমরা এখানে 4-6 থেকে 2 দিয়ে পটপট করে ভাগ করে নিচ্ছ, ঠিক আছে, এটা তোমাদের প্র্যাকটিসের উপর হবে। কিন্তু তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে তোমরা A:B লিখে সমান সমান 8:6 লিখে তোমরা A/B সমান সমান 8/6 এরকম লিখে কাটাকুটি করে করতে হবে, এতে তোমাদের কি হবে, সুবিধা হবে। তুমি দেখতে পাচ্ছ 2 দিয়ে কাটছো 4 × 8, এখানে 2 দিয়ে কাটছো 3, ঠিক আছে, তাহলে 4/3,
ঠিক আছে, তাহলে a/b সমান সমান 4/3 এরকম লিখতে হবে, বুঝা গেল? কারণ যখন এখানে ইস্টু থাকবে তুমি আর এখানে কাটতে পারবে না, হ্যাঁ এখানে 4 এখানে 3 ভালো লাগবে না, তুমি এরকম লেখো, লিখে এরকম করো, তারপরে কাটাকুটি করো, তারপরে এইভাবে লেখো, সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? এরকম করে কাটাকুটি এখানে যদি করো তাহলে তুমি মনে মনে করো 4 দুগুণি 8 3 দুগুণি 6, ঠিক আছে? আচ্ছা, আর অনেক কিছু আছে সেগুলো আমরা অঙ্ক করতে করতে দেখবো, ঠিক আছে? এইটুকুনি তোমরা আশা করি যে কটা নিয়ম বললাম, যে কটা অনুপাতের টাইপ আছে, যে কটা টাইপ মানে এই চ্যাপ্টারটায় যে কটা প্রশ্ন আছে সেই কটা প্রশ্ন এই কটা টাইপের মধ্যে থেকে আছে, ঠিক আছে? তাহলে সেই চ্যাপ্টারটা যখন করবো তখন আস্তে আস্তে বুঝতে পারবো যে কোথায় কি আছে। তাহলে বেশি দেরি না করে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা করবো আছে কোষে দেখি 5.1, ঠিক আছে? 5.1 এর একের দাগের গুলো করবো, ঠিক আছে? আচ্ছা, একের দাগেরটা কি বলছে দেখো, বলেছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, অনুপাতগুলি হচ্ছে সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি, ঠিক আছে? তাহলে সবার প্রথমে দেখো 1 নম্বরটা কি বলছে, 1 নম্বরটা বলছে 4 মাস এবং 1 বছর 6 মাস এটাকে অনুপাতে বের করতে হবে, তারপর সেটা সাম্যানুপাত, লঘু অনুপাত নাকি গুরু অনুপাত সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা দেখো, তাহলে একটাকে আমরা এ ধরবো, একটাকে বি ধরবো, ঠিক আছে? তাহলে এ এখানে কত বলেছে 4 মাস, আর এখানে কত বলেছে 1 বছর 6 মাস। দেখো আমি কি বলেছি, এই যে এককটা, ঠিক আছে, মাস আর বছর মাস, এইখানে এই দুটোকে এ আর বি কে প্রথমত একটাতেই আনতে হবে, হয় মাসে আনবো নইলে বছরে নেবো। যদি আমি বছরে নিয়ে যাই তাহলে একটু করতে অঙ্কটা কঠিন হবে। আমি কি করবো, সবসময় যেটা ছোট ছোট রাশি যেটা সেটাতে নিয়ে আসবো, ঠিক আছে? যেমন মাস আর বছর, 12 মাস মিলে 1 বছর হয়, ঠিক আছে? তার মানে মাসটা ছোট, তাহলে আমরা মাসে নিয়ে আসবো। তাহলে এখানে 4 মাসে থাকলে 1 বছর 6 মাসকে কিভাবে লিখতে পারি, 12 মাস, 1 বছর মানে কত 12 মাস প্লাস 6 মাস, ঠিক আছে? তার মানে কত হচ্ছে 12 আর 6 18 মাস, বোঝা গেল? টোটাল 18 মাস। এবার আমরা বের করবো কি বলেছে a/b, তাহলে a/b কত হবে 4:18। আমি কি বলেছিলাম তোমরা কিভাবে লিখবে, এইভাবে কাটাকুটি করতে না পারলে a/b লিখবে, তারপরে এখানে 4 লিখবে, এখানে 18 লিখবে। কোন সংখ্যাতে কাটাবে 2 দিয়ে, 4 কে কাটো 2 দিয়ে 2, 18 কে কাটো 2 দিয়ে 9, ব্যাস আর কাটাবে না। তাহলে কত বেরালো a/b সমান সমান বেরালো হচ্ছে 2/9। তাহলে সুতরাং a/b সমান সমান 2:9। এবার যে অনুপাতটা পেলাম সেটা দেখো, এই যে পূর্ব পদ আর উত্তর পদ এই দুটো পদকে এক সমান না তো, তাহলে এটা কি সাম্যানুপাত হবে না। আচ্ছা, তারপর কি বলেছে লঘু অনুপাত। লঘু অনুপাত কখন হবে, লঘু অনুপাত হবে যখন এই যে 2/9 বেরিয়েছে, এই 2/9টা যদি আমাদের 1-এর থেকে ছোট হয়, এর মান কি 1-এর থেকে ছোট, উপরে কত সংখ্যা আছে 2, নিচে কত আছে 9, তাহলে 2 কি 9-এর থেকে ছোট, তো তাহলে উপরে ছোট সংখ্যা, তার মানে মান কি হবে 1-এর থেকে কম, তাহলে এটা কি হবে আমাদের লঘু অনুপাত। তাহলে a/b সমান সমান 2:9 বেরালো, সাথে সাথে এটা কি হবে, এটা হবে লঘু অনুপাত, বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে। আমি দেখো তোমরা প্রত্যেকটা একই ভাবে করবে, আমি বারবার লিখছি না, আমি তাই জন্য যতটা মোছা ততটা মুছছি। আচ্ছা তাহলে 2-এরটা কি বলছে দেখি, হ্যাঁ 1-এর 2 বলছে 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। দেখো পয়সাটা ছোট টাকাটা বড়, কারণ 100 পয়সা মিলে 1 টাকা হয়, ঠিক আছে? তাহলে এক জায়গায় বলছে হচ্ছে 75 পয়সা, তাহলে আমরা কি করবো দুটোকেই পয়সাতে নিয়ে আসবো সবার আগে। একটাতে 75 পয়সা বলেই দিচ্ছি, আর একটা কি বলেছে 1 টাকা, 1 টাকা কত পয়সা 25 পয়সা, 25 পয়সা। এবার দেখো 1 টাকা মানে কত 100 পয়সা, পয়সাটা কিরকম দিয়ে লিখলাম, হ্যাঁ, আর প্লাস কত বলেছে 25 পয়সা, ঠিক আছে? তাহলে টোটাল কত হলো 125 পয়সা। তাহলে a/b কত হবে 75, a কত 75 আর b কত হবে 125, ঠিক আছে? তাহলে আমরা এবার a/b লিখি, a/b লিখলে কি লিখতে পারবো 75/125, 5 দিয়ে কাটাকুটি করি, নিজে সবার শেষে 5 আছে তাই। আচ্ছা 5 দিয়ে 5 দুগুণে 10, 12 থেকে 10 বাদ দিলে 2, হ্যাঁ 25, 5 5 25, 5 দিয়ে রেখে 5 1 5 আর 5 5 25, আবার 5 দিয়ে কাটি 5 5 25, 3 5 15। তাহলে দেখো
a বাই b কত আসলো 3/5, তাহলে সুতরাং 1 a is to b কত হবে 3:5। আচ্ছা দেখি a আর b দুটোর মান কি এক না, তো তাহলে এটা সাম্যানুপাত না। আচ্ছা দেখো এবার 3/5 উপরে কি ছোট সংখ্যা, তার মানে কি একের থেকে মান কম হবে, উপরে ছোট নিচে বড়, তার মানে কি একের থেকে মান কম, একের থেকে মান কম হলে কি বলেছি আমি, কি হবে লঘু অনুপাত। ঠিক আছে, লঘু অনুপাত, ঠিক আগেরটার মতো, বোঝা গেল? আচ্ছা তিনেরটা দেখি। আচ্ছা তাহলে তিনেরটা দেখি, তিনেরটা কি বলছে, তিনেরটা বলেছে 60 সেমি, 60 সেমি লিখিন, 60 সেমি। আর এটা কি বলছে 0.6 মিটার, 0.6 মিটার। দেখো সেমিটা যেহেতু ছোট মিটারের থেকে, তাহলে আমরা কি করবো প্রত্যেকটাকে সেমিতে নিয়ে যাবো। 60 সেমিটা রয়েছে, তাহলে মিটারটাকে নিয়ে যাই। মিটার থেকে সেমিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 0.6 ইন্টু 100। এবার দেখো 0.6 আছে, যদি পয়েন্টটাকে আমি তুলি তাহলে নিচে কত আনবো 10, এই শূন্য যদি কাটে তাহলে কত হলো 60 সেমি। দেখো তাহলে দুটোই 60 সেমি হলো, তাহলে a is to b কত হবে 60 is to 60। তাহলে আমরা লিখতে পারি a বাই b সমান সমান 60/60। এবার যদি কাটো তাহলে এক আসবে। আচ্ছা তাহলে a is to b সমান সমান কত আসলো 1 is to 1 আসলো তো, ভালো করে বোঝো। 1 is to 1 আসলো, 1 is to 1। আচ্ছা এবার উত্তর পদ আর পূর্ব পদ মানে a আর b দুটোর মানে এক, তো এক সমান আছে, তাহলে এটা কি হবে, কি অনুপাত, সাম্যানুপাত। কি হবে সাম্যানুপাত, বোঝা গেল? আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা পরেরটা কি বলছে, একটা বলে হচ্ছে 1.2 কিগ্রা, ঠিক আছে, আরেকটা কি বলছে 60 গ্রাম। দেখো গ্রামটা যেহেতু ছোট তাহলে আমরা কি করবো দুটোকেই গ্রামে নিয়ে আসবো। 60 গ্রাম এখানে বলে দিয়েছে, কিন্তু এখানে 1.2 কিগ্রা বলেছে, তার মানে কি 1 কিলো 200 গ্রাম, 1 কিলো 200 গ্রাম মানে হচ্ছে 1.2 কিগ্রা। তাহলে 1 কিলো 200 গ্রাম, 1 কিলো মানে কত গ্রাম, 1 কিলো মানে হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে, প্লাস হচ্ছে 200 গ্রাম, তাহলে সমান সমান কত 1200 গ্রাম। ঠিক আছে, তাহলে এর জায়গায় আমি লিখি 1200 আর এখানে লিখি হচ্ছে 60। তাহলে লিখতে পারি a বাই b 1200/60। দেখো শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটি, এটাকে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর 0 60। আচ্ছা 3 দিয়ে 60 কে যদি কাটি 3 দুগুণে 6 আর এই শূন্যটা বসে গেল, তার মানে কত আসলো a বাই b সমান সমান আসছে হচ্ছে 20/1। তাহলে সুতরাং a is to b 20:1। দেখো এবার এখানে পূর্ব পদটা উত্তর পদের থেকে বড়, তো পূর্ব পদ আর উত্তর পদ প্রথমত সমান না, কিন্তু যদি এরকম ওপর নিচে লিখি 20/1 তাহলে 20টা কি 1 এর থেকে বড়, তার মানে কি হবে এর মান 1 এর থেকে বেশি। 20/1 মানে হচ্ছে 20, তাহলে 20 কি 1 এর থেকে বড়, তো তার মানে এর মানটা হচ্ছে 1 এর থেকে বড়, তার মানে এটা কি হবে, এটা হবে হচ্ছে গুরু অনুপাত, গুরু অনুপাত, বোঝা গেল? আচ্ছা একের দাগের তাহলে এই কটা অঙ্ক ছিল, প্রত্যেকটা যে কটা দেখানো সেইভাবে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের ওটা মাথায় যেতে একদম ঢুকে যায়, তারপর তোমরা যে কোনো অঙ্ক করতে হবে। একদম মুখস্থ করবে না, আমি বারবার বলছি মুখস্থ করবে না, অঙ্কটা একবার দেখবে, নিজেরা বুঝবে ভালো করে, তারপর না দেখে অঙ্কটা করবে, যতবার ভুল হবে বারবার করবে, ঠিক আছে, প্র্যাকটিস তোমাকে করে যেতে হবে, তাহলে কি হবে পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন দেবে তুমি সব কটাই অ্যান্সার করতে পারবে। আচ্ছা দুয়েরটা দেখি। আচ্ছা তাহলে এবার দেখি 2-1-টা। 2-1-টা কি বলেছে, 2-1-টা বলেছে পি কিলোগ্রাম আর কিউ গ্রামের অনুপাতটি লিখি, ঠিক আছে, তাহলে প্রথমত বলেছে পি কিলোগ্রাম মানে পি কিগ্রা, আর এটা কি বলেছে, আচ্ছা পি কিগ্রা আর কিউ গ্রাম, তাহলে গ্রামটা ছোট, তাহলে আমরা কি করব দুটোকে প্রথমে গ্রামে নিয়ে আসবো। আচ্ছা পি কিলোগ্রাম আছে, কিলোগ্রাম থেকে গ্রামে নিতে গেলে কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে, তার মানে পি কিলোগ্রাম, পি এর সাথে কত গুণ হবে 1000, গুণ হলে কি হবে গ্রামে চলে আসবে ওটা, ঠিক আছে, তাহলে কত হবে 1000 পি।
কোন সংখ্যার সাথে যদি এরকম পি কিউ এ থেকে জেড অব্দি গুণ হয় তাহলে সেটা কিন্তু পিছনে চলে যায়, সংখ্যাটা আগে চলেছে, এটা আশা করি সবাই জানো। 1000 পি গ্রাম। আর এটা কত বলেছে? আর এটা হচ্ছে কিউ গ্রাম। আচ্ছা তাহলে লিখি, নির্ণেয় অনুপাত। নির্ণেয় অনুপাত কি হবে? ফার্স্টে কি আছে? পি কি গ্রাম, তাহলে কত হবে? 1000 পি ইস টু কত? কিউ গ্রাম। বুঝলো? দুটোই গ্রাম আছে, ইস টু দিয়ে লিখে দিলাম, অনুপাত বের করে দিলাম। আচ্ছা এবার দেখো অঙ্কটা এইভাবে নির্ণয় অনুপাত দিয়ে তুমি করছো, যখন এরকম ইস টু চলে আসবে তুমি সাইডে রাফে কি করলে করে নিলে, কাটাকুটি যাবে নাকি দেখে নিলে, যাবে না? ব্যাস, তাহলে হচ্ছে নির্ণয় অনুপাত কত হবে? নির্ণয় অনুপাত 1000 পি ইস টু কিউ। দুটোর মধ্যে কাটাকুটি যাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? আচ্ছা দুয়েরটা দেখি কি বলছে। দুয়েরটা বলেছে যে এক্স দিন আর জেড মাস, ঠিক আছে, এক্স দিন আর জেড মাস মধ্যে অনুপাত নির্ণয় করো, কখন সম্ভব? এক্স দিন আর জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা কখন সম্ভব? এটার উত্তর হবে যখন দুটোর একক একই হবে। দুটো জিনিস মানে একটা এক্স মাসে এক্স দিনে আছে আর জেড মাসে আছে, জেড মাস এক্স দিন, এই দুটোকে যখন মাসে আনা যাবে বা দিনে আনা যাবে, দুটোই দিনে আসবে নাহলে দুটোই মাসে আসবে, তখনই কি করবো? আমরা অনুপাত করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটাই উত্তর হবে যে যখন দুটোর একক এক হবে। আমি তাও করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এক্স দিন আছে, ঠিক আছে? আচ্ছা এক্স দিন রয়েছে কিন্তু আছে কি জেড মাস, ঠিক আছে? জেড মাসটাকে আমরা কি করবো? দিনে নিয়ে আসবো, কারণ সব থেকে ছোট দিন, কারণ 30 দিন মিলে এক মাস হয়, ঠিক আছে? তাহলে জেড মাস, আচ্ছা দেখো এক মাসে 30 দিন, তাহলে জেড মাসে কত হবে? জেড ইনটু 30 সমান সমান 30 জেড দিন। এবার আমরা অনুপাত নির্ণয় করি, এবার এখানে লিখে দিই নির্ণেয় অনুপাত। নির্ণেয় অনুপাত যদি লিখি, নির্ণেয় অনুপাত, এবার কি হবে? এক্স দিন বলেছিল তাহলে এক্স লিখবো, ইস টু দেবো, তাহলে জেড মাস মানে কত বেরালো? 30 জেড দিন, তাহলে দুটোই দিনে আছে, ব্যাস অনুপাত বেরিয়ে গেল। এটাই আমাদের অনুপাত, কাটাকাটি যাবে না, তাহলে এটাই আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা তিনেরটা কি বলছে দেখি। তিনেরটা বলেছে, তিনেরটা কোনো অঙ্ক না, খালি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে। কি বলেছে? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? আচ্ছা এটা দেখো বুঝাচ্ছি, দেখো তিনেরটা ধরো এটা, ঠিক আছে? আচ্ছা ধরি অনুপাত a is to b, ধরলাম অনুপাত হচ্ছে a is to b, তাহলে কি বলছে? অনুপাতের সাথে ব্যস্ত অনুপাতের, ঠিক আছে? আচ্ছা অনুপাত যদি a is to b হয় তাহলে সুতরাং ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে? জায়গা কি হবে? পাল্টে যাবে, a b এর জায়গায় b এর জায়গায়, তাহলে কি হবে? b is to a, বোঝা গেল? আচ্ছা এবার কি চেয়েছে? এবার বলেছে আমাদের মিশ্র অনুপাত কি ধরনের হবে। মিশ্র অনুপাত কি? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করার নিয়মে কি বলেছিলাম? যে দুটো অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করতে হবে। আচ্ছা তাহলে সুতরাং লিখে দিই মিশ্র অনুপাত কি হবে? দুটোর পূর্বপদকে গুণ করব, কি হবে? a ইনটু b, ব্র্যাকেটে দিয়ে দিই, ইজ টু উত্তর পদগুলোকে গুণ করব, কি হবে? b ইনটু a, ঠিক আছে? তাহলে a ইনটু b কি লিখবো? ab ইজ টু a আর b আবার গুণ করছি, তাহলে এখানে হবে ab, তাহলে দুটোর মানে একই তো। তার মানে কি হলো? আমি কি বলেছি? পূর্বপদ আর উত্তর পদ যদি সমান হয় তাহলে কি হবে? সাম্যানুপাত। তাহলে এটা বেরালো, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সাম্যানুপাত। বোঝা গেল? আচ্ছা চারটা দেখি। আচ্ছা এবার দেখি চারটা কি বলছে। দুইয়ের চারটা কি বলেছে? a by b is to c, b by c is to a, c by a is to b এর মিশ্র অনুপাত নির্ণয় করি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাকে লিখি a by b is to c, এবার হচ্ছে b by a is to c, ও সরি b by c is to a
এর হচ্ছে সি বাই এ ইজ টু বি এর মিশ্র অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমত লিখে নিই নির্ণেয় মিশ্র অনুপাত। নির্ণেয় মিশ্র অনুপাত সমান সমান আমি কি বলেছি, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি করে বের করবে, প্রত্যেকটা পূর্বপদকে গুণ করবে। ঠিক আছে, একটা ব্র্যাকেটে লেখো তিনখানা অনুপাত আমাদের দেওয়া আছে, তিনখানা অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করলে আমরা মিশ্র অনুপাতের পূর্বপদ পাবো। ঠিক আছে, তাহলে গুণ করি a বাই b, এটার কি হবে ইনটু b বাই c ইনটু c বাই a, হয়ে গেল পূর্বপদ মিটে গেল। এবার উত্তরপদ, তিনখানা অনুপাতের উত্তরপদগুলোকে গুণ করব, তাহলে আমরা মিশ্র অনুপাতের উত্তরপদটা পাবো। তাহলে কি হবে c ইনটু a ইনটু b, চলে আসলো। আচ্ছা দেখো এখানে কাটাকুটি যায় তো, b দিয়ে b কেটে গেল, c দিয়ে c কেটে গেল, a দিয়ে a কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল 1 ইজ টু, এখানে a b c গুণ করতে বলেছেন, তাহলে কি হবে লিখে দিই a b c। তাহলে নির্ণয় মিশ্র অনুপাত আমরা কি পেলাম 1 ইজ টু a b c, বুঝে গেল। চারটা শেষ, পাঁচটা দিই। আচ্ছা পাঁচারটা কি বলছে, হ্যাঁ পাঁচারটা দেখো, পাঁচারটা ভালো করে তোমাদের বুঝতে হবে। এক x স্কয়ার ইজ টু yz, x স্কয়ার ইজ টু yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত x y ইজ টু z স্কয়ার হবে তা হিসাব করে লিখতে বলেছে। মানে দুখানা অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ গুণ করলে আমরা মিশ্র অনুপাত পাবো। ঠিক আছে, এখানে তোমাকে মিশ্র অনুপাত বলে দিয়েছে আর একটা অনুপাত বলে দিয়েছে, বলছে আরেকটা অনুপাত কি সেটা বের করতে হবে। তাহলে দেখো তোমরা যদি মিশ্র অনুপাতের পূর্বপদ থেকে একটা অনুপাতের পূর্বপদকে ভাগ করে দাও, তাহলে আরেকটা পেয়ে যাবে নিশ্চয়, কারণ দুটো গুণ করে তো একটা মিশ্র অনুপাতের পূর্বপদ হয় আর উত্তরপদ হয়। বোঝা গেল আমি কি বলছি? এই দেখো এখানে মিশ্র অনুপাতটাকে লিখে নাও। ঠিক আছে, মিশ্র অনুপাত কত বলেছে, মিশ্র অনুপাত বলেছে হচ্ছে x y is to z স্কয়ার, এটা বলে দিয়েছে, এটা মিশ্র অনুপাত। ঠিক আছে, তাহলে সুতরাং যেটা বের করতে বলেছে সেটা কি, নির্ণেয় অনুপাত কি হবে, মিশ্র অনুপাতের পূর্বপদ কি আছে x y, আরেকটা অনুপাত আমাদের কি বলেছে x স্কয়ার, সেটা পূর্বপদ x স্কয়ার, এটাকে ভাগ করি x y, এটা একটা পূর্বপদ, সেটার থেকে কি ভাগ করছি আরেকটা অনুপাতের পূর্বপদকে, কারণ দুটো গুণ করে এটা এসেছে, তাহলে একটা থেকে একটা ভাগ করলে আমরা আরেকটা পেয়ে যাবো। আর এখানে কি হবে z স্কয়ার বাই কি আছে yz। বোঝা গেল আমি কি করলাম, দুটো গুণ করে এটা এসেছে, এই একটা অনুপাত যেটা আমরা বের করছি, আর যেটা আমাদের এখানে মান বলেছে সেই দুটোর পূর্বপদ আর উত্তরপদ গুণ করে আমাদের মিশ্র অনুপাতটা পেয়েছি। তাহলে মিশ্র অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ থেকে যদি আমরা বাদ দিই মানে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো। আচ্ছা দেখো x এ যদি x স্কয়ারটাকে কাটাও তাহলে একটা x পড়ে থাকবে নিচে, z এই z কাটলে উপরে একটা z পড়ে থাকবে, তাহলে অনুপাতটা কি বেরালো y বাই x ইজ টু z বাই y। বোঝা গেল কি বেরালো? আচ্ছা এটাই হচ্ছে অনুপাত। ঠিক আছে, আচ্ছা তাহলে 5 হয়ে গেলে এবার আমরা 6 করি। ছয়টা কি বলছে, ছয়টা বলছে x স্কয়ার এত 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 তিনটে অনুপাত বলেছে, যে অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয়, তিনটে অনুপাত বলে দিয়েছে আমাদের। প্রথমে সেই তিনটে অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে হবে, ব্যস্ত অনুপাত বের করে সেই ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কতটা সহজ অঙ্কটা, খালি পড়লে অনেকটা বড় মনে হচ্ছে। প্রথমে আমরা সবকটা লিখে দিই, ছয়টা করছি এখানে লিখে দিই x স্কয়ার ইজ টু yz বাই x, তাই তো yz বাই x, এটা একটা। আচ্ছা পরেরটা কি বলেছে, পরেরটা ধরে বলেছে হচ্ছে
ওয়াই, আচ্ছা ব্র্যাকেট ছাড়ো এমনি দিয়ে দিচ্ছি, ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স, এক্স এটা, হ্যাঁ জেড এক্স বাই কি বলেছে ওয়াই, কমা দিয়ে জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড এর ব্যস্ত অনুপাত হলো কি কি হবে, দেখো প্রথমে যে অনুপাতটা আছে সেটা উল্টে হবে, তাহলে ব্যস্ত অনুপাত সেটা, আচ্ছা কমা দিয়ে লিখি আমরা, উল্টে গেলে কি হবে y z বাই x ইজ টু x স্কয়ার, প্রথমটা চলে গেল, আচ্ছা কমা দিই, পরেরটা কি হবে জায়গা উল্টে হবে, তাহলে আগে চলে আসবে zx বাই y ইজ টু y স্কয়ার, কমা পরেরটা চলে আসবে ওই yx, বারবার ভুল লিখছি, yx বাই z ইজ টু z স্কয়ার, চলে আসলো ব্যস্ত অনুপাত পেয়ে গেলাম তিনখানে। এবার আমাদের কি করতে হবে, যৌগিক অনুপাত বের করতে হবে। যৌগিক অনুপাত বের করতে গেলে প্রত্যেকটার পূর্বপদের গুণফল ইষ্ট দিয়ে প্রত্যেকটা উত্তরপদের গুণফল, আচ্ছা তাহলে এখানে লিখি নির্ণয় যৌগিক অনুপাত, নির্ণয় যৌগিক অনুপাত কি হবে, আচ্ছা ব্র্যাকেটে লিখি, প্রথমেরটা কি আছে y z বাই x ইনটু, আচ্ছা এটা অনেকটা বড় হবে, আমি নিচের লাইনটা লিখছি, হ্যাঁ নাহলে ধরবে না, তোমরা একবারে দেখতে পারবে না। এখানে নির্ণয় অনুপাত লিখলাম, এখানে দিলাম এইখানটা থেকে করছি, হ্যাঁ এখানে কি হবে তাহলে y z বাই x ইনটু zx বাই y ইনটু yx বাই z, হয়ে গেল পূর্বপদগুলির গুণফল, ইজ টু দি পরেরগুলো গুণ করি, কি আছে x স্কয়ার y স্কয়ার ইনটু z স্কয়ার, দেখো এবার কাটাকুটি করো, এখানে x এর সাথে x কেটে যাবে, এই z এর সাথে এই z, y এর সাথে y, ঠিক আছে আচ্ছা z z কেটে গেছে, দেখো x এই x কেটে গেছে, এই y কেটে গেছে, তাহলে উপরে কি পড়ে রইলো x y z, এখানে পড়ে রইলো x y z ইজ টু, এখানে পড়ে রইলো কি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এবার দেখো কাটাকুটি যায় তো, আমি কি বলেছিলাম ইজ টু আছে, তোমরা যদি কাটাকুটি যখন করো রাফে একবার পাশে করে নেবে, x স্কয়ার লিখলে y স্কয়ার লিখলে z স্কয়ার লিখলে, বাই কি দিলে x y z, সরি এটা উপরে যাবে, x y z টা উপরে যাবে, ঠিক আছে জায়গাটা শর্ট করলে মুশকিল, x y z উপরে লিখলে নিচে কি লিখলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, x স্কয়ারটা গেলে x, y দিয়ে y স্কয়ার গেলে y, z দিয়ে z স্কয়ার গেলে z, তাহলে কি হলো 1 বাই x y z, তাহলে কত হবে 1 is to x y z, তাহলে নির্ণয় যৌগিক অনুপাত আমরা কি পেলাম 1 is to x y z, বোঝা গেল। আচ্ছা তাহলে আমাদের দুইয়ের দাগটা হয়ে গেল, আজকে আমরা টোটাল 10টা অঙ্ক করলাম, 10টা অঙ্ক করলাম, এবার ভিডিওটা কি হবে আরো অঙ্ক করলে ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে এই কোর্সে দেখি 5.1টাকে আমরা 3টে পার্টে করব, ঠিক আছে আজকে 1 আর 2 করেছি, পরের পার্টে 3 4 5 করব, তারপরটায় 6 7 8 করব, ঠিক আছে। তো ভিডিওটা যতক্ষণ দেখলে তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যেখানে বোঝোনি বা যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর যাতে নেক্সট ভিডিওটা কবে আসবে সেটা যাতে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও, তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বুঝা গেল। আচ্ছা আর গরমের মধ্যে ভিডিও বানাচ্ছে পুরো ঘেমে আছে দেখতে পাচ্ছ, চোখ মুখ দিয়ে জল তো পড়ছে, ঠিক আছে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে। আর যেখানে বুঝতে পারিনি কমেন্টে জানাবে আমাকে, হলো, বাই।